আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি ইসাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। ই কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিং এর সিইও সহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। প্রতারণা, অর্থ আত্মসাতের অভিযোগ। রাজনৈতিক দলের ঐক্যমত্যেই নির্বাচন কমিশনারের নিয়োগ দেওয়া উচিত বললেন সিইসি। ৮৪৮টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা। ৯ দিন ধরে দেশে করোনা শনাক্তের হার ৫% নিচে। ৪ মাসের বেশি সময় পর একদিনে ১৭ জনের মৃত্যু। এবং রাজধানী সহ ৭টি বিভাগীয় শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। শিক্ষার্থীর ভোগান্তি কমানোর উদ্যোগ। প্রিয় দর্শক, এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে নিউ ইয়র্কের কুইন্স লাইব্রেরিতে বাংলা কর্নার চালুর খবর। আনোয়ার শীট দামে কম, টিকে অনেক বেশি। আনোয়ার শীট। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ধামাকা শপিং.com এর সিইও সিরাজুল ইসলাম রানো সহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। প্রতিষ্ঠানটির কোনো ধরনের অনুমোদন, লাইসেন্স ও ব্যবসায়িক অ্যাকাউন্ট নেই বলে জানিয়েছেন এলিট ফোর্স সদস্যরা। দেখুন পরাগাজিমের রিপোর্টে। ই কমার্সের আড়ালে গ্রাহক প্রতারণার অভিযোগে সম্প্রতি বেশ কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এমনই একটি প্রতিষ্ঠান ধামাকা শপিং.com। প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, এমডি, সিওও সহ ১১ জনের বিরুদ্ধে গত ২৩শে সেপ্টেম্বর মামলা করেন এক ভুক্তভোগী। ওই মামলায় র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন ধামাকা শপিং.com এর সিওও সিরাজুল ইসলাম রানা, ক্যাটাগরি হেড মোবাইল ফ্যাশন ও লাইফস্টাইল ইমতিয়াজ হাসান সবুজ এবং ক্যাটাগরি হেড ইলেকট্রনিক্স ইব্রাহিম স্বপন। ব্রিফিংয়ে র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রাহকদের প্রতারণার বিভিন্ন কৌশল সম্পর্কে তথ্য পেয়েছেন তারা। তাদের কোনো প্রকার বৈধ অনুমোদন বা বৈধ কাগজপত্র কিছুই তাদের নেই। ট্রেড লাইসেন্স থেকে শুরু করে কোনো ধরনের ডকুমেন্ট তাদের নেই। ব্যবসা পরিচালনায় তারা ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ নামক একটি প্রতিষ্ঠান রয়েছে, তার নামে তারা এই কদিন চালনা করে আসছিল এবং বিভিন্ন সময়ে তারা এই পর্যন্ত আমাদের যারা গ্রেফতার করেছি তাদের তথ্য অনুযায়ী প্রায় ৭৫০ কোটি টাকা অর্থ লেনদেন করেছে, যেটা পুরোটাই অবৈধ। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ধামাকা শপিং.com এর গ্রাহক সংখ্যা প্রায় ৩ লাখ। মোবাইল, টিভি, ফ্রিজ, মোটরবাইক ও ফার্নিচার লোভনীয় অফারে বিক্রির ঘোষণা থাকতো তাদের। সাপ্লায়ার যারা আছেন বা সেলার যারা আছেন তাদের প্রায় ২০০ কোটি টাকা বকেয়া হয়েছে। যারা কাস্টমার বা বায়ার তাদের প্রায় ১৫০ কোটি টাকা বকেয়া হয়েছে। অর্থ সংকটের কারণে গত এপ্রিল থেকে মূলত কোনো ধরনের পণ্যই ডেলিভারি করা হয় নাই এবং গত জুন থেকে সকল কর্মচারী এবং এমপ্লয়ির বেতন বন্ধ রয়েছে। র্যাব জানিয়েছে, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, এমডি সহ অন্য শীর্ষকর্তা ব্যক্তিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। কক্সবাজারে উখিয়া এবং টেকনাফে অবস্থানরত রোহিঙ্গাদের শীর্ষ নেতা মহিবুল্লাহকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। রাত ৮:৩০টার দিকে উখিয়া কুতুপালং লম্বাসিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকার ইস্ট ওয়েস্ট ১ নম্বর ব্লকে তাদের কার্যালয়ে এই দুর্ঘটনা ঘটে। সাধারণ রোহিঙ্গারা উগ্রবাদী সংগঠন আরসাকে এর জন্য দায়ী করেছেন। এ ঘটনায় রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৪ নম্বর এপিবিএন পুলিশ সুপার নাইমুল হক জানিয়েছেন, মহিবুল্লাহকে গুলির খবর পেয়ে তাদের সদস্যরা তাকে উদ্ধার করে ক্যাম্পের MSF হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মহিবুল্লাহ আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান ছিলেন। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন তিনি। এবার প্রধান নির্বাচন কমিশনার বললেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে আগামী নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া উচিত। আসন্ন নির্বাচনগুলো নিয়ে কমিশনের বৈঠক শেষে তিনি বলেন, কিছু রাজনৈতিক দল ভোট বর্জন করে নির্বাচন কমিশনকে বিতর্কিত করে। ১১ নভেম্বর ৮৪৮টি ইউপি নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেন সিইসি।
বাকিটা জানাচ্ছেন সোমা ইসলাম। দ্বিতীয় দফার 848টি ইউপি নির্বাচন সহ 10টি পৌরসভার ভোট এবং সিরাজগঞ্জ 6 আসনের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে বুধবার প্রায় 3 ঘন্টা বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার। পরে তিনি নির্বাচনী পরিবেশ সহ নানা ইস্যুতে কথা বলেন। সাম্প্রতিক রাশিয়া সফরের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, রাশিয়ার মতো ভোট করা আমাদের দেশে সম্ভব নয়। রাশিয়ার নির্বাচন ভালো, আমাদের থেকে তাদের পার্থক্য হলো যে ও দেশে আমাদের মতো ওই রাস্তাঘাটে ব্যানার ফেস্টুন অথবা দেয়ালে দেয়ালে ফেস্টুন এগুলো নেই। কমিশন মোটেই অনেস্টার জায়গা না, জনগণের আস্থা নেই এ কথা কোনো রকমই বলা যাবে না, কারণ জনগণ আপনাকে বলে নাই যে আস্থা নেই। রাজনৈতিক দলের লোকেরা এরা বলেন নির্বাচনে তারা অনেক সময় তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন না, অথচ বলেন যে নির্বাচনে জনগণের আস্থা নেই। জনগণের আস্থা যদি না থাকে তাহলে আমাদের দেশে নির্বাচনগুলো এখন যেগুলো হচ্ছে সেগুলো তো আপনাদের এই টেলিভিশনেই দেখান, উপচে পড়া ভিড় থাকে। নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে আইন করা কতটা জরুরি তাও ব্যাখ্যা করেন প্রধান নির্বাচন কমিশনার। পরবর্তী কমিশন গঠন করার ব্যাপারে রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে হওয়া উচিত, অবশ্যই সেটা হওয়া উচিত, আমি সেটা সমর্থন করি যে তারা যেন সমর্থনযোগ্য একটা নির্বাচন কমিশন হয়, সেভাবে তাদের সেরকম একটা কমিশন হওয়া উচিত। কি ধরনের আইন হয় তার উপর নির্ভর করবে, আমি জানি না, সেটা এখন আগে বলা যাবে না এটার বিষয়ে। আর সবাই বলে আস্থার জায়গা তৈরি হবে যারা রাজনীতি করে তারা। 11 নভেম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচনে যাতে কোনো সহিংসতা না হয় সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে বলেন প্রধান নির্বাচন কমিশনার। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। 848টি ইউনিয়ন পরিষদ নির্বাচন, জাতীয় সংসদে 1টি আসনের উপনির্বাচন সহ 10টি পৌরসভার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বেলা 11:30টায় সিইসির নির্বাচনী তফসিল সংক্রান্ত বৈঠকের পর স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব খন্দকার হুমায়ুন কবির। দ্বিতীয় ধাপের যেই ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে টোটালি আমরা 848টি ইউনিয়ন পরিষদকে নিয়ে এসেছি। ভোট গ্রহণের তারিখ 11 নভেম্বর। সিরাজগঞ্জ 6 যে আসনটি, এটিতে উপনির্বাচন। ভোট গ্রহণের তারিখ 2 নভেম্বর। খন্দকার হুমায়ুন কবির, ইসি সচিব কথা বলছিলেন। প্রিয় দর্শক, এবারে করোনা আপডেট। দেশে করোনায় মৃত্যু কমে 4 মাসের বেশি সময় পরে একদিনে 17 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট 27,487 জনের মৃত্যু হলো। স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে বলা হয়েছে, চলতি সপ্তাহে মৃত্যু সংখ্যা আগের সপ্তাহের চেয়ে 77 জন কম। শনাক্তের হার গত 9 দিন ধরেই 5-এর নিচে রয়েছে। দেখুন মিথিলা নাজনীর রিপোর্ট। 4 মাসেরও বেশি সময় পরে দেশে বুধবার সকাল পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন 17 জন। এ পর্যন্ত মোট প্রাণহানি 27,487 জন। আক্রান্ত শনাক্ত কমে 1,178 জন। টানা 9 দিন ধরে শনাক্তের হার 5% নিচে রয়েছে। বুধবার শনাক্তের হার 4.12%। সুস্থ হয়েছেন 1,086 জন। মোট সুস্থ 15,15,000-এর মতো মানুষ। এ সময় দেশের বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে মৃত্যুর সংখ্যা 0। সর্বমোট শনাক্ত হয়েছে। করোনার নিম্নমুখী প্রবণতাকে ধরে রাখার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। গত 7 দিনে যে মৃত্যুর সংখ্যাটি আছে সেটি গত 7 দিনের তুলনায় 77 জন বা প্রায় 28% কমেছে। সামগ্রিকভাবে গত 1 মাস ধরে আমরা দেখছি যে সংক্রমণের যে ঊর্ধ্বগতিটি ছিল সেটি বহুলাংশেই নিম্নমুখী আছে। জুলাই মাসে আমরা সবচেয়ে বেশি সংখ্যক রোগী পেয়েছিলাম 3,36,226 জন এবং সেপ্টেম্বরের গতকাল অবধি 53,255 জন রোগী আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বলা হয়, করোনার টিকা সনদে কোনো ভুল থাকলে তা সংশোধনযোগ্য। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। প্রথমবারের মতো ঢাকার পাশাপাশি 7টি বিভাগীয় শহরে এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে। সময়, অর্থ সাশ্রয় এবং ভোগান্তি লাঘবের জন্য এই সিদ্ধান্ত হয়েছে। 1 অক্টোবর ক-ইউনিটে ভর্তি পরীক্ষার মাধ্যমে এবারে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। উপাচার্য বলেছেন, ভর্তি পরীক্ষায় কোনো অনিয়মের সুযোগ নেই। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে আবারও নৌকাডুবিতে 4 জনের মৃত্যু হয়েছে। দুপুরে শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,
বগরাউড়ি ঘাট থেকে প্রায় 40 জন যাত্রী নিয়ে একটি নৌকা স্থানীয় 20 রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। নৌকাটি লক্ষ্মীপুর চরের সামনে পৌঁছলে বাতাসের কবলে পড়ে ডুবে যায়। সে সময় স্থানীয়রা দুজনের মরদেহ এবং 20 জনকে জীবিত উদ্ধার করে। পরে আরও দুজনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এখন পর্যন্ত এই ঘটনায় 8 জন নিখোঁজ রয়েছেন। নগরের যান্ত্রিক এবং সীমাবদ্ধ জীবনে ছাদ কৃষি দিতে পারে মুক্তির আনন্দ, এই বিশ্বাস ঢাকার সেনানিবাস এলাকার ছাদ কৃষি উদ্যোক্তা লুৎফুন নাহারের। মাত্র 2 বছরের প্রয়াসে সমৃদ্ধ এই ছাদ কৃষি গড়ে তুলেছেন তিনি। শাইখ সিরাজের ছাদ কৃষি রিপোর্ট। খুব উঁচু ভবন নয় বটে, তারপরও মাটি থেকে 3 তলা সমান উঁচুতে ফল ফসলের এমন বৈচিত্র্য একসময় চিন্তাও করা যায়নি। এখন ছাদ কৃষির আয়োজনে এমন সমৃদ্ধ কৃষিক্ষেত্র রচনা করেছেন অনেকেই। এই ছাদ কৃষি উদ্যোক্তা লুৎফুন নাহার বলছেন তার কাজ ও পরিকল্পনাগুলো ভিন্নতর। আমি এভাবে সবজি বাগানটা করতে পছন্দ করি যাতে আমার পরিবারের চাহিদাটা মিটে যায়। তখন আমি একই রকম সবজি যদি আমি করি তাহলে দেখা যায় বাকিটার জন্য আমাকে বাজারে যেতে হচ্ছে। ঠিক এটা না করার জন্য আমি সেই কাঁচামরিচ, ধনেপাতা, শাক থেকে শুরু করে সব, ফুলকপি, বাঁধাকপি সব হয়েছে, সব করি আমি। বীজ থেকে গাছের অঙ্কুরোদ্গমটাই বেশি উপভোগ করেন লুৎফুন নাহার। তাই বিভিন্ন গাছের চারা তৈরি করেন নিজেই, পাশাপাশি গুছিয়ে নিয়েছেন বছরব্যাপী শস্যাবর্তনের চিন্তাও। এই মাটিতে যখন একবার ফসল হয়ে যাবে এই মাটিতে আর কোনো সার থাকবে না। এর আগে থেকে আমি আরেকটা মাটি, কয়েক বস্তা মাটি রেডি করে রাখি যাতে আমার বাগানটা খালি না থাকে। যেহেতু আমার ডেলি সবজির চাহিদা মিটাই আমার ছাদ বাগান, কাজে আমি মাটিটা রেডি থাকি। এই একটা যখন নিয়ে ফেলবো তখন মাটিটা দিয়ে আরেকটা চারা গাছ আমি ওখানে লাগিয়ে দিই। এই উদ্যোক্তা বলছেন তার ছাদ কৃষি বিষয়ক জানা বোঝার সূত্র টেলিভিশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম। ছোটবেলা থেকে সেই যে মিউজিকটা, সেটার সাথে তো আমার পরিচয় সেই যখন থেকে বিটিভি শুরু হয়। আমারও দেশের মাটির গন্ধে আমি একটা জিনিস লাগালাম, কষ্ট করলাম, সেটা যখন টিভিতে দেখানো হলো, স্বাভাবিক আমার জিনিসটা 100 জনে দেখলো, সেটা আমাকে অবশ্যই অনুপ্রাণিত করে। এখানে রয়েছে বিভিন্ন জৈব কৃষির অনুশীলনও। এই যেমন এটা থ্রিপসের জন্য কাজ করে ব্লুটা, আর এটা হচ্ছে আপনার জাপ পোকা থেকে শুরু করে যাবতীয় পোকাগুলো এটার সাথে অ্যাটাচড হয়। ইয়েলো পোকাটা 100% মানে আপনি আপনার একটা ফলও নষ্ট হবে না, একটা সবজিও নষ্ট হবে না। এই ছাদ কৃষি হয়ে উঠেছে এক সমৃদ্ধ কৃষিক্ষেত্র। এই রঙিন উদ্যানটি প্রতিদিনই নানান ধরনের শাক, সবজি, ফল মূল, গাছপালায় শোভিত হচ্ছে এবং পরিবারের প্রতিটি সদস্যই বুঝে গেছেন এর উপকারিতা, এর প্রয়োজনীয়তা এবং সময়ের সাথে এই ফ্রেশ বা অর্গানিক শাকসবজি তাদের জীবনের জন্য কতটুকু প্রয়োজন। ঢাকার ক্যান্টনমেন্টের লুৎফুন নাহারের ছাদ কৃষি আয়োজন থেকে শাইখ সিরাজ, চেন্নাই। প্রিয় দর্শক, বিস্তারিত ছাদ কৃষি প্রতিবেদনটি দেখবেন বৃহস্পতিবার বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবারে আই স্পোর্টস। প্রিয় দর্শক, খেলাধুলার আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন সহকর্মী আরিফ চৌধুরী। যাচ্ছি তার কাছে। আরিফ। ধন্যবাদ সাইদুর রহমান, স্বাগত আজকের আই স্পোর্টসে। আর শুরুতেই মালদ্বীপে সাফ ফুটবল টুর্নামেন্টের খবর। সাফ ফুটবল টুর্নামেন্টের জন্য মালদ্বীপে পৌঁছে প্রথম অনুশীলন করেছে বাংলাদেশ দল। এই টুর্নামেন্টের জন্য ন্যাশনাল টিমের নতুন জার্সি উন্মোচন করেছে ফুটবল ফেডারেশন। ভ্যাকসিন দেয়া থাকলে 5000 দর্শক মাঠে খেলা দেখতে পারবেন বলে জানিয়েছেন আয়োজকরা। মালে থেকে আরো জানাচ্ছেন তামান্না তানজিনা। বাংলাদেশ দলের নতুন জার্সি, সবুজটা হোম জার্সি আর অ্যাওয়ে ম্যাচের জন্য লাল। মালদ্বীপে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে এই জার্সি পরেই মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। মঙ্গলবার রাতে মালদ্বীপে পৌঁছেছে বাংলাদেশ। কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বুধবার বিকেলে মালের হেস ফেরু ট্রেনিং পিচে অনুশীলন শুরু করেছেন জামালরা। ওয়েদার কন্ডিশন নিয়ে কোনো সমস্যা নেই, চিন্তার যদি কোনো কারণ থাকে সেটি হচ্ছে নতুন কোচের অধীনে খুব স্বল্প সময়ের প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হবে সাউথ এশিয়ার সবচেয়ে বড় এই ফুটবল টুর্নামেন্টে।
We just finished our first practice. Weather is really very nice, and on first we play our first game against Sri Lanka, so we still have one training tomorrow. আমরা কোভিড টেস্ট করিয়েছি এবং সবাই নেগেটিভ এসেছে, পর্যাপ্ত ট্রেনিং গ্রহণ করছে কোচের নির্দেশনা অনুযায়ী। প্রস্তুতি পর্যাপ্ত হলে কোনো প্রতিপক্ষই কঠিন না, তারপরও নতুন স্বপ্ন নিয়ে চেষ্টা করতে ক্ষতি নেই। আমরা মেন যেটার উপরে জোর দিচ্ছি যে নিজেদের মধ্যে সার্কুলেট এবং পাসিং, মোর পাসিং এবং কন্ট্রোল, পাসিং কন্ট্রোল করে টিমকে কখন বিল্ড আপ করতে হবে এবং ফিনিশিং এর উপরে কাজ জোর দিয়েছি। দেশের বাইরে টুর্নামেন্ট হলেও মাঠে বসে দলকে উৎসাহ দিতে চান প্রবাসী দর্শকরা। অপেক্ষা করতেছি বাংলাদেশে খেলা দেখার জন্য। এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের যে সাব চ্যাম্পিয়নশিপ এখানে হচ্ছে এবং আমরা বাংলাদেশ জাতীয় টিমের খেলা সরাসরি দেখতে পারতেছি। একদিন বাদেই ম্যাচ। অস্কার ব্রুজনের অধীনে সব মিলিয়ে 5-6 দিনের প্রস্তুতি নিয়ে 1 অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তামান্না তানজিনা, চ্যানেল আই, মালে, মালদ্বীপ। এবার চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল প্রসঙ্গ। রাত 1টায় মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি ও জুভেন্টাস। ম্যানচেস্টার ইউনাইটেড, বায়ার্ন মিউনিক ও বার্সেলোনার মতো জায়ান্টরাও মাঠ মাতাবে। এইচ গ্রুপে ইটালিয়ান ক্লাব জুভেন্টাস আতিথ্য দেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসিকে। প্রথম ম্যাচ জিতে শুভ সূচনা করেছে দু দলই। শক্তিশালী জুভেন্টাসের বিপক্ষে এ ম্যাচে চেলসি পাচ্ছে না মাউন্ট, পুলিসিচ, কান্তে ও রিচি জেমসের মতো সার্ভিস। মে মাসে ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভিয়ারিয়াল। সেই ভিয়ারিয়ালের বিপক্ষেই এফ গ্রুপে হোম ম্যাচ খেলবে ম্যানিউ। প্রথম রাউন্ডে সুইস ক্লাব ইয়াং বয়েজের কাছে হেরে কিছুটা কোণঠাসা রোনালদোরা। ই গ্রুপে বার্সেলোনাকে 3-0 গোলে হারিয়ে অভিযান শুরু করা জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের প্রতিদ্বন্দ্বী ডায়নামো কিয়েভ। ই গ্রুপের আরেক ম্যাচে বার্সেলোনা খেলবে পর্তুগিজ ক্লাব বেনফিকার বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার খেলতে নেমেই একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে মলদোভার চ্যাম্পিয়ন ক্লাব শেরিফ টিরাসপোল। অভিষেক ম্যাচে ইউক্রেনীয় চ্যাম্পিয়ন শাখতার দোনেৎস্ককে হারানোর পর দ্বিতীয় ম্যাচেই সফলতম দল 13 বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে তাদের মাঠে হারিয়ে সেরা চমকটি দেখিয়েছে শেরিফ। তাদের এই কৃতিত্বে ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইংল্যান্ডের সাবেক তারকা গ্যারি লিনেকার শেরিফের রিয়াল জয়ের পর টুইট করে লিখেছেন, শেরিফের গুলিতে মাদ্রিদে ভূপাতিত রিয়াল মাদ্রিদ। শেরিফ তাদের ইনস্টাগ্রাম পোস্টে ফটোশপ করে ক্লাবের মনোগ্রাম ও ব্যাজে যোগ করেছে রিয়াল মাদ্রিদের লোগোর বিশ্ব মুকুট। খোদ ইউএফার টুইটে লেখা হয়েছে, রিয়ালের বিপক্ষে শেরিফের জয় ইতিহাসের সেরা চমক। ইউরোপীয় ফুটবলে অখ্যাত শেরিফের এই মৌসুমের বাজেট 4,20,000 ইউরো, যা রিয়াল তারকা হ্যাজার্ডের 1 সপ্তাহের বেতনেরও কম। দলের ইউক্রেনীয় কোচ ইউরো ভার্দাইনাভ তার ফুটবলারদের প্রশংসা করে বলেছেন, পরপর 2 ম্যাচ জিতে প্রমাণ হয়েছে আমরা কারো চেয়ে কম নই। দুবাইয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ম্যাচে মুখোমুখি রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রাজস্থানের দেয়া 150 রানের টার্গেটে এখন ব্যাট করছে আরসিবি। আগে ব্যাট করে রাজস্থান রয়্যালসের ওপেনার এভিন লুইসের 37 বলে 58 রানের ইনিংসে 9 উইকেট হারিয়ে 149 করেছে। আগের ম্যাচে হ্যাট্রিক করা হার্শেল প্যাটেল এ ম্যাচেও পেয়েছিলেন হ্যাট্রিকের সুযোগ। তা না হলেও অবশ্য নিয়েছেন 3 উইকেট। 150 রানের জয়ের টার্গেটে এখন ব্যাটিংয়ে বিরাট কোহলিরা। Now playing for the national team. Someone like Samju Sampson, for example, the IPL really discovered him. And then you get the old seasoned pros. Is this out? Makes a great effort to get round of it. Great attempt to catch that, but they'll go for a 4. Yes, well, makes a great. শেষ খবর পর্যন্ত আরসিবি সংগ্রহ 2 উইকেটে 74। দর্শক, এই নিয়ে শেষ করছি আজকের আই স্পোর্টস। আপনাদের ফিরে এনেছি সাইদুর রহমানের কাছে। অনেক ধন্যবাদ আরিফ আপনাকে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। বুড়িগঙ্গা নদীর তীর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, পুরনো ঢাকার ঐতিহাসিক স্থাপনা অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করে সেগুলো বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তুলবে দক্ষিণ সিটি কর্পোরেশন। এর আগে কাকরাইলে মৎস্য ভবন মোড়ে পথচারী পারাপার সেতু উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র।
দেখা যাচ্ছে যে এখনো 200 ঘরে আমরা প্রত্যেক দিনই এই পরিসংখ্যানগুলো নিচ্ছি, যাচাই বাছাই করছি এবং আমাদের সিটি কর্পোরেশন এলাকার রোগী এর জায়গাগুলো ঠিকানাগুলো সেই জায়গায় আমরা আমাদের যথারীতি কার্যক্রম নিচ্ছি। 400 গজের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় সুতরাং নিয়ন্ত্রণে রয়েছে। ব্যারিস্টার ফজলুল রুস টাপুর ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র কথা বলছিলেন। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় 30 কয়েদির মৃত্যু, আহত বেশ কয়েকজন। মাদক চোরাকারীদের সংঘর্ষ বলে দাবি। প্রদানপণকে ঘিরে চট্টগ্রাম অফিস নানা কর্মসূচি নিয়েছে। কর্মসূচি সফল করতে আমার চ্যানেল আই দর্শক ফোরামের প্রস্তুতি সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যাপক ডক্টর মঞ্জুরুল কিবরিয়া। অংশ নেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মুজাফর আহমেদ, কাউন্সিলর জহুর লাল হাজারি, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সংগঠক এবং দোকান মালিক সমিতির সহসভাপতি হাজী শাহাবুদ্দিন। প্রিয় দর্শক, এবারে জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্ব সেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। শেয়ার বাজার থেকেও মূলধন তুলতে পারবেন ক্ষুদ্র এবং মাঝারি শিল্প উদ্যোক্তারা। বৃহস্পতিবার থেকে 6টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হচ্ছে। ব্যাংক ঋণের বাইরে এমন সুযোগ এসএমই খাতের জন্য নতুন যুগের সূচনা বলে মনে করছেন এসএমই ফাউন্ডেশন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক তালিক আনিম ভূঁইয়ার আশা 30 কোটি নয়, দ্রুতই এসএমই উদ্যোক্তারা বাজার থেকে 100 কোটি টাকা তুলতে পারবেন। দেখুন রিজভি নওয়াজের রিপোর্টটি। ব্যাংক নয়, শেয়ার বাজারই হবে শিল্প প্রতিষ্ঠার অর্থায়নের মূল উৎস। এই স্লোগান সত্যি হতে চলেছে। নতুন শিল্প প্রতিষ্ঠা এবং ব্যবসা বড় করতে 5 থেকে 30 কোটি টাকা পর্যন্ত পুঁজি তোলার কার্যক্রম শুরু হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। 2019 সালের 30 এপ্রিল ডিএসই এসএমই প্ল্যাটফর্ম চালু হয়েছে। উদ্দেশ্য পুঁজিবাজারে তালিকাভুক্তির মাধ্যমে এসএমই খাতভুক্ত কোম্পানির পুঁজি সংগ্রহ। সবশেষ 6 সেপ্টেম্বর এসএমই ফাউন্ডেশন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ সমঝোতাও সই করেছে। আমরা এই এসএমই ট্রেডিংটা শুরু করব বাংলাদেশে এই প্রথমবারের মতন। যে 5 কোটি থেকে 30 কোটি টাকা পর্যন্ত তারা মার্কেট থেকে তুলতে পারে এই পুঁজিবাজার থেকে। তো এখন কিন্তু এসএমইর জন্য জাস্ট ভেরি একটা ভ্যানিলা প্রোডাক্ট যেটা হচ্ছিল শেয়ার, কিন্তু পরে আমরা এসএমইর জন্য আরো অনেক নতুন প্রোডাক্ট আমরা আনবো। বৃহস্পতিবার থেকে লেনদেন শুরু হওয়ার অপেক্ষায় থাকা 6টি এসএমই প্রতিষ্ঠানগুলো হলো অরিজা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মাস্টার ফিড অ্যাগ্রোটেক লিমিটেড, অ্যাপেক্স উইভিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেড, বেঙ্গল বিস্কিটস লিমিটেড, হিমাদ্রি লিমিটেড এবং ওয়ান্ডারল্যান্ড টয়েজ। স্মল বা মাঝারি যারা উদ্যোক্তা আছেন তাদের যে ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরতে হয় ক্যাপিটাল সংগ্রহ করার জন্য, তো তারা যদি ভালো ব্যবসা করতে পারেন তাহলে তারা মার্কেট থেকেও ক্যাপিটাল সংগ্রহ করতে পারবেন। অর্থাৎ আপনার শেয়ার বিক্রি করে তারা কিন্তু মার্কেট থেকে আপনার ক্যাপিটাল সংগ্রহ করতে পারবে, আইপিওর মাধ্যমে তারা টাকা সংগ্রহ করতে পারবে। এসএমই ফাউন্ডেশনের তথ্যমতে ভারতের অর্থনীতিতে এই খাতের অবদান 60%, চীন ও জাপানে প্রায় 70% আর বাংলাদেশে মাত্র 25%। ব্যাংক থেকে এসএমই উদ্যোক্তারা বছরে 1,80,000 কোটি টাকার মতো ঋণ পেলেও প্রকৃত চাহিদা কমপক্ষে 5.5 লাখ কোটি টাকা। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবার এই নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। প্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনে এখন আপনাদের নিয়ে যাচ্ছি ইকুয়েডরের গুয়াইয়াকুয়েল কারাগারে দাঙ্গায় 30 কয়েদি মারা গেছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। দেশটির কেন্দ্রীয় কারা বিভাগ ন্যাশনাল ব্যুরো অফ প্রিজন জানিয়েছেন ইকুয়েডর ভিত্তিক মাদক চোরাচালানকারী গ্যাং লস লোবোস এবং লস সোনেরোসের কয়েদিরা কারাগারের ভেতর দাঙ্গায় জড়িয়ে পড়ে। ঘটনা ঘটে সিসিটিভি ফুটেজে দেখা যায় কারাগারের জানালা থেকে গুলি এবং বিস্ফোরক ছুটছেন কয়েদিরা।
তবে তারা কিভাবে অস্ত্র পেল তা জানানো হয়নি। সেখানকার অবস্থা এখন স্থিতিশীল বলে টুইটারে জানিয়েছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট গুয়েলরোমো লেসো। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কুইন্স পাবলিক লাইব্রেরিতে বাংলা কর্নার স্থাপন করা হয়েছে। মুজিব বর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট জেনারেল এবং কুইন্স পাবলিক লাইব্রেরি এই উদ্যোগ নেয়। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্র থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রিপোর্ট করছেন ইলিয়াস কমল। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বড় আবাসস্থল নিউ ইয়র্কের কুইন্সবরা। সেখানে ইংরেজি, স্প্যানিশ ও চাইনিজের পর চতুর্থ বৃহৎ জনগোষ্ঠী বাংলায় কথা বলে। কুইন্স পাবলিক লাইব্রেরিতে তাই বাংলা কর্নার। এখানে বঙ্গবন্ধু, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি নিয়ে ৩০৯টি বই উপহার দিয়েছে বাংলাদেশ কনসুলেট। This is a great year for Bangladesh because this year we are observing the 50th anniversary of Bangladesh independence, and including President Biden's messages. 206 leaders of the world, heads of government, heads of state and other intellectuals including Pope Francis, they sent messages to Bangladesh. বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার 50 বছর পূর্তিতে এই উদ্যোগকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেন বিশিষ্টজনেরা। সবাই মোটামুটি পেয়ে যাচ্ছে, এই বছরের শেষে বা আগামী বছর প্রথমে হয়তো 70-80 ভাগ পেয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা মোটামুটি আমাদের যে উন্নয়নের অগ্রযাত্রা সেটা অব্যাহত রাখবো বলে আশা করছি। These eminent academicians who always encourage us to write books, to publish books and read books. It's a big moment for the community because the library has been a permanent part, and in fact is part of the identity of the borough of Queens. The Queensboro Public Library is the largest circulation library in the whole country. পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশ্যে দেওয়া 32টি ভাষণের সংকলন ও বিশ্লেষণ এবং তার 75তম জন্মদিনে 75 জন বিশিষ্ট ব্যক্তির লেখা সম্বলিত বিশেষ সংকলন কুইন্স পাবলিক লাইব্রেরিতে উপহার দেন পররাষ্ট্রমন্ত্রী। ইলিয়াস কমল, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে অর্থনীতি সংবাদ। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান হিসেবে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ এবং ভাইস চেয়ারম্যান হিসেবে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ পুনর্নির্বাচিত হয়েছেন। রাজধানীতে কোম্পানির ৮ম বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। সভায় অংশগ্রহণকারীরা বলেন, দেশের অর্থনীতিতে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স গুরুত্বপূর্ণ অবদান রাখছে। নবনির্বাচিতরা কোম্পানিকে সমৃদ্ধ এবং গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় জানান। সবাই চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পরিচালনা পর্ষদের সদস্যরা অংশ নেন। এবারে ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহী সিটি কর্পোরেশনের আর্থিক ভিত্তি শক্তিশালী করতে মেয়র AHM খয়রুজ্জামান লিটনের উদ্যোগে কয়েকটি মার্কেট নির্মিত হচ্ছে। এর মধ্যে মহানগরীর শিমলা মার্কেট, বৈশাখী বাজার ও স্বপ্নচূড়া প্লাজার শেয়ার আংশিক হস্তান্তর করা হয়েছে। শেয়ার হস্তান্তরের চুক্তি সইয়ের মাধ্যমে সিটি কর্পোরেশন অংশ প্রকৌশল বিভাগকে বুঝিয়ে দেওয়া হয়। মেয়র বলেন, বহুতল ভবনগুলো থেকে সিটি কর্পোরেশনের আয় হবে, আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে। উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র শরীফুল ইসলাম বাবু, কাউন্সিলর নিজামুল আজিম, প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর ABM শরীফুদ্দিন, শামসুজ্জামান জেভির স্বত্বাধিকারী শামসুজ্জামান আউয়াল ফরিদুদ্দিন, AB ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের মহাব্যবস্থাপক আশরাফুল ইসলাম। প্রিয় দর্শক, এবারে পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ।
সিলেটে ডায়াবেটিক রোগীদের মাঝে পুষ্টি সমৃদ্ধ কালো চাল বিতরণ করেছে কুমিল্লার কৃষক মনজুর হোসেন। কালো ধানের বাণিজ্যিক উৎপাদন এবং বাজার সম্প্রসারণের অংশ হিসেবেই তার এই উদ্যোগ। সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। পুষ্টিকর ও ওষুধি গুণ সম্পন্ন কালো চালের রয়েছে অসাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা। পৃথিবীর বিভিন্ন দেশের ধারাবাহিকতায় বাংলাদেশেও শুরু হয়েছে ফাইবার, ভিটামিন, খনিজ পদার্থ ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানে ভরপুর এই কালো চালের উৎপাদন। বিজ্ঞানী ও চিকিৎসকরা দেখেছেন এই চাল ডায়াবেটিস, ওজন নিয়ন্ত্রণ, পরিপাকে সাহায্য করে। এই চাল উৎপাদনের পাশাপাশি এর গুণাগুণ ছড়িয়ে দিতে সিলেটে ডায়াবেটিস রোগীদের মাঝে চাল বিতরণের উদ্যোগ নিয়েছেন কৃষক মঞ্জুর। পৃথিবীর সবচেয়ে বড় ব্ল্যাক রাইস প্রকল্প, আর সেই প্রকল্প থেকে যে ধান চাল উৎপাদন হবে সেটা যেন ডায়াবেটিক্স, বিশেষ করে ডায়াবেটিক্স রোগীদের কাছে কিভাবে পৌঁছানো যায় সেই উদ্যোগটা গ্রহণ করার জন্য আজকে আমার সিলেটের এই আয়োজনটা। চালটা যেন তাদের কাছে বিতরণ করা যায়, তাদের কিভাবে খাওয়ানো যায়, কিভাবে বোঝানো যায়, এবং কৃষক পর্যায়ে যেন এই ধানের চাষটা বৃদ্ধি করা যায়। ডায়াবেটিস যাদেরকে সবসময় ইনসুলিন অথবা ওষুধ খেয়ে তাদের জীবনযাত্রা স্বাভাবিক করা যায়, এর জন্য আমরা চাচ্ছি সিলেটে ব্ল্যাক রাইসটা যেন আমরা প্রমোট করতে পারি এবং গরিব রোগীদেরকে আমরা সাহায্য করতে পারি রোটারির পক্ষ থেকে। ডায়াবেটিস রোগীদের জন্য এই চাল অত্যন্ত উপকারী বলছেন সিলেট ডায়াবেটিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। এই চাল যদি আমরা খাই, সেই গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকার কারণে রক্তের সুগার খুব তাড়াতাড়ি বাড়ে না। খাওয়ার পরে মাপলে পরে যে সুগার বেড়ে যায়, আমার মনে হয় এটা যদি সত্যিকারে সেরকম ফাইবার থাকে এবং এটা সাইন্টিফিক্যালি প্রুফ না হলে তারা মার্কেটে আসবেন না। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে দেখবেন প্রকৃতি সংবাদ। হঠাৎই ভাঙন তাণ্ডব শুরু করেছে গোপালগঞ্জে মধুমতি নদী। গত 10 দিনে গৃহহীন হয়েছে 35টি পরিবারের 1.5 শতাধিক মানুষ। হুমকির মুখে আরও অন্তত 150 বসতবাড়ি। গোপালগঞ্জ থেকে আসাদুজ্জামান বাবুলের তথ্য ভিডিও চিত্রে রিপোর্ট করছেন শমিক আহমেদ। মধুমতি নদীর ভাঙনে প্রতিদিনই ভাঙছে নতুন নতুন এলাকা। গোপালগঞ্জের জালালাবাদ ইউনিয়নের ইছাখালী গ্রামের অন্তত 4 কিলোমিটার এলাকা ভেঙেছে। কমপক্ষে 200 একর ফসলি জমি ও 35টি বসতভিটা নদীতে বিলীন হয়েছে। মানবেতর জীবনযাপন করছে খোলা আকাশের নিচে সড়কে আশ্রয় নেওয়া গৃহহীন মানুষ। আমাকে বাড়িঘর নদী ঘরে বিলীন হয়ে গেছে, 2 জনের বাবু হয়েছে, এখন রাস্তাঘাটে থেকে বেড়াতে হচ্ছে, সমস্যা হচ্ছে আমাকে। আমি পড়ালেখা করি, আমাকে কলেজে পরীক্ষা চলতেছে, পড়তে সমস্যা হচ্ছে। ডিসি সাহেব এখানে আসছেন, ভালো কথা বলছেন এবং বলছে এই সব জায়গা বাঁশ গাড়িয়ে বস্তা ফেলাইয়ে পানি বন্ধ করবো, কিন্তু সে কথা কোনো কার্যকারী হয়নি। পানি উন্নয়ন বোর্ড সেটা মানেও নাই, করেও নাই। যে অবস্থা আমাদের নদী ভাঙনের কারণে জন্য আমরা রাত্রে ঘুমাইতে পারি না, আতঙ্কের ভিতর থাকি। জায়গা একটা স্থায়ী বাদ দেওয়া হোক এবং আমাদেরকে সবাইকে আশ্রয় দেওয়া হোক। আমাকে কোনো পথ নাই, আমরা যদি সাহায্য আপনাকে না করেন তাহলে আমরা কি করে বেড়াবো, আমরা বাইশে বেড়াবো। বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকাতে অস্থায়ী ব্যবস্থা নিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। আমি আশঙ্কাগ্রস্ত যে ওইখানে আসলে যেহেতু অস্থায়ী চর, এটা ক্রমান্বয়ে ভাঙতে আছে এবং সেখানে আসলে বড় ধরনের ইনভেস্টমেন্ট দরকার, সেটা অস্থায়ী কাজ দিয়ে ঠেকানো মুশকিল হয়ে যাবে। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা ও পুনর্বাসন সহায়তার দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর। শৌমিক আহমেদ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। পূর্ব এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে বিশ্বব্যাংক। কোভিডের অতি সংক্রমণ ডেল্টা ধরনের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় বৈশ্বিক ঋণদাতা প্রতিষ্ঠানটি এই পূর্বাভাস কমিয়েছে। সংস্থাটি দরিদ্র এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের দীর্ঘমেয়াদী ক্ষতি এড়াতে সহায়তা করার জন্য সরকারগুলোর প্রতি আহ্বানও জানিয়েছে। প্রতিবেদনে বিশ্বব্যাংক বলেছে, চীনের অপ্রত্যাশিত শক্তিশালী প্রবৃদ্ধি বাদ দিয়ে পূর্ব এশিয়ার উন্নয়নশীল অর্থনীতিগুলো এবছর 2.5% বাড়বে। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও অশোক লেলানি ফাদরটোস বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন।
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, প্রধান শিক্ষক পদে 15 লাখ টাকা পর্যন্ত দিতে হয়, টিআইবির প্রতিবেদন। ওই স্লোগানে বিশ্ব হার্ট দিবস পালন হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন হেলদি হার্ট হ্যাপি লাইফ অর্গানাইজেশন হ্যালো এবং IPDI ফাউন্ডেশন দিনটিকে ঘিরে 1 মাসের কর্মসূচি নিয়েছে। কর্মসূচিতে রয়েছে বিভিন্ন এলাকায় সচেতনতামূলক লিফলেট এবং বই বিতরণ, রক্ত পরীক্ষা ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই কার্যক্রমের সহযোগী ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদে নিয়োগে 15 লাখ টাকা ঘুষ দুর্নীতি চলে। মাধ্যমিক শিক্ষা কার্যক্রম নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির গবেষণায় এই তথ্য উঠে এসেছে। প্রিয় দর্শক, আপনারা আছেন চ্যানেল আইয়ের সঙ্গে। আবারও অশোক লেলা নিফা দট্টুস বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। এভারেস্ট প্রিমিয়ার লিগে আসরে প্রথম জয়, ভৈয়ারওয়া গ্ল্যাডিয়েটর্সের বিরাটনগর ওয়ারিয়ার্সকে 6 উইকেটে হারিয়েছে তামিম ইকবালের দল।